আসসালামু আলাইকুম। ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ে তোমাদের অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি আসলে কি প্রশ্ন আমাদের জন্য দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করা যায়। ফাইন, তো দেখো ফার্স্টে গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। আচ্ছা, তো কি বলতেছে যে গ্যাসের মোলার আয়তন বলতে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে বোঝায়। সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ, যাকে প্রমাণ চাপ বলা হয়, তাকে আমরা কি বলতে পারি? এক মোল যে কোনো গ্যাস প্রায় 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে এই যে মোলার আয়তনকে আমরা সেই 22.4 লিটার বিবেচনা করতে পারবো। এখানে বলছে মোলার আয়তন গ্যাসের পরিমাণ নির্ণয় করতে এবং বিভিন্ন গ্যাসের বৈশিষ্ট্য তুলনা করতে সাহায্য করে। তাহলে এখানে পুরা অ্যান্সারটুকু পড়ে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। এখন আয়তন যেহেতু তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল, আমাকে সেটাও মেনশন করে দিতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা সেলসিয়াসে বলি, আর কেলভিনে বললে 273 কেলভিন তাপমাত্রা। আর যেহেতু চাপ বলতে হবে, আমরা বলি 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 এটিএমও বলতে পারো চাইলে। তাহলে এই যে শর্ত, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 এটিএম, এই দুইটা শর্তের মধ্যে এক মোল গ্যাস যতটুকু আয়তন দখল করবে সেই পরিমাণ আয়তনকে আমরা গ্যাসের মোলার আয়তন বলতে পারবো। আচ্ছা, এবারে নেক্সট প্রশ্ন দেখো, অ্যামোনিয়াম গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করতে এতক্ষণ যা যা বললাম সবগুলোই কি এখানে সত্য। অ্যামোনিয়া গ্যাসের ভর কত? 17, এই যে 17 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে যদি আমি কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, তাহলে ওই অ্যামোনিয়া গ্যাস কতটুকু জায়গা দখল করবে? 22.4 লিটার এইটুকু জায়গা সে দখল করবে। তাহলে বলা যায় যে অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আচ্ছা, 3 নম্বরে কি বলতেছে দেখো, প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। সেম দেখো, ক্লোরিন গ্যাসের ভর কত? আচ্ছা, আমরা যদি এটাকে ওই যে অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি আমরা এটার অ্যান্সারটাকে কম্পেয়ার করি, Cl2 মানে কি? দুইটা ক্লোরিন রয়েছে, একটা ক্লোরিনের ভর 35.5 গ্রাম, তাহলে দুইটা ক্লোরিনের ভর কত? 71 গ্রাম, তাই না? 71 গ্রাম। তাহলে বলা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আচ্ছা 71 গ্রাম হবে, 35.5 তাহলে 71 গ্রাম। তাহলে বলা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 71 গ্রাম ক্লোরিন গ্যাসকে যদি আমরা কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, তাহলে ওই ক্লোরিন গ্যাস বা ওইটুকু ক্লোরিন গ্যাস কতটুকু জায়গা দখল করবে? 22.4 লিটার। তো এইখানে এইটাই কিন্তু বলতেছে, দেখো যে ক্লোরিন গ্যাসের মোলার আয়তন বলতে 1 মোল পরিমাণ, আর 1 মোল পরিমাণ ক্লোরিন মানে কত গ্রাম? 1 মোল পরিমাণ ক্লোরিন মানে হচ্ছে 71 গ্রাম। 71 গ্রাম ক্লোরিনের আয়তনকে বোঝানো হয় এবং যে আয়তনটা 22.4 লিটার। আচ্ছা, ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এসটিপিতে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো। এখন ওই যে দেখো সবগুলো প্রশ্নের অ্যান্সার প্যাটার্ন কিন্তু সেম। মিথেনের ভর কত? মিথেনের ভর হচ্ছে CH4, তাই না? তাহলে কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 4, তাহলে 12 আর 4 যোগ করলে কত হয়? 16। 12 আর 4 যোগ করলে কত হয়? 16। তাহলে মিথেন এর আণবিক ভর হচ্ছে 16। তাহলে এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসার, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 এটিএম চাপে মিথেনের মোলার আয়তন হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম মিথেন গ্যাস যেই পরিমাণ জায়গা দখল করবে সেই পরিমাণ জায়গাকে মিথেনের মোলার আয়তন বলবে। তাহলে মিথেন গ্যাস কতটুকু বা 16 গ্রাম মিথেন কতটুকু জায়গা দখল করবে? 22.4 লিটার। তো তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আরও আসবে সামনে। আমি অ্যান্সারের মূল সামারিটা বলে দিচ্ছি। প্রথমত আমরা 1 মোল চিন্তা করব। 1 মোল মানে কি? ওই যেই গ্যাসটা আমাকে দেওয়া হবে সেই গ্যাসের আণবিক ভর। তাহলে ওই অতটুকু পরিমাণ আণবিক ভর যতটুকু পাবো সেইটুকু পরিমাণ কোনো পদার্থ বা কোনো গ্যাসীয় কণা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যতটুকু জায়গা দখল করবে সেই জায়গাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হবে। তো হিসাব করে দেখা গেছে যে যদি আমরা এই 3টা শর্তকে এক জায়গায় করি, তাহলে যে কোনো গ্যাসের জন্য সেই আয়তনটা কত হবে? 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ হবে পরিমাণটা, যেরকম মিথেন গ্যাস বিধায় পরিমাণটা 16 গ্রাম, তারপরে এর আগে ছিল ক্লোরিন গ্যাস, সেই জন্য পরিমাণটা ছিল 71 গ্রাম। অর্থাৎ গ্যাস চেঞ্জ হলে তাদের মোল সংখ্যার যে পরিমাণটা সেই পরিমাণটা চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রা যে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ যে 1 এটিএম প্রেসার, এটা কিন্তু আর চেঞ্জ হবে না, এটা সেম টু সেমই থাকবে। গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো বলতেছে যে হাইড্রোজেন সালফাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো। সেম, হাইড্রোজেন সালফাইডের ভর হচ্ছে 34, তাহলে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড যতটুকু জায়গা দখল করবে সেইটুকুই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের মোলার আয়তন। সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 64 গ্রাম।
তাহলে 1 মোল পরিমাণ, তাহলে দেখো 1 মোল বা 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যতটুকু জায়গা দখল করবে সেটাকে সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন বলে। হিসাব করে দেখা গেছে সেটা কত হবে 22.4 লিটার। অক্সিজেন গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো, সেম যেভাবে বলছে সেভাবে সেম। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নগুলো সেম ছিল এতক্ষণ যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আসো এখানে যে 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খেয়াল করো, আমরা নর্মালি যেটা বুঝি যে এই এম বলতে তো আমরা মোলারিটি বোঝাচ্ছি, মোল পার লিটার বোঝাচ্ছি। তাহলে বোঝা যায় যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার, এই যে 1 লিটার এই কথাটা ফিক্সড, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবিত থাকবে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, ওই দ্রবণের মোলারিটি বলা হয়। আচ্ছা, এখানে বলতেছে কি দেখো 0.01 দ্বারা বোঝানো হয় সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার কথাটা কিন্তু ফিক্সড, প্রতি লিটার এই কথাটা ফিক্সড, নির্দিষ্ট তাপমাত্রা এই কথাটাও কি ফিক্সড। তাহলে প্রতি লিটার এবং নির্দিষ্ট তাপমাত্রা এই কথা দুইটা ফিক্সড। 0.01 মোল যদি দ্রবীভূত থাকে প্রতি লিটার দ্রবণে, 0.01 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে সেন্টিমোলার দ্রবণ বলে, সেন্টিমোলার দ্রবণ বলে। সুতরাং 0.01 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রাবকে 0.01 মোল HCl দ্রব দ্রবীভূত আছে, HCl দ্রব দ্রবীভূত আছে। তাহলে আমরা এখান থেকে আসলে যে আমরা এখান থেকে একটা সামারি করে ফেলি যে আসলে কি মানে আসলে অ্যান্সারটা কি হবে বা কি হওয়া উচিত। তো খেয়াল করো, আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি। নাম্বার 1, নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা সবার শুরুতে বলতে হবে যে আমার নির্দিষ্ট তাপমাত্রা এটা হবে, ঠিক আছে। সো নির্দিষ্ট তাপমাত্রা এইটা আমরা সবার জন্য আমি ইউজ করতে পারবো। দেন প্রতি লিটার দ্রবণ, বা এখানে বলতে পারো যে 1 লিটার দ্রবণ, প্রতি লিটার দ্রবণ বা 1 লিটার দ্রবণ, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। 3 নম্বরে যত মোল, মানে এখানে দেখো এটা শর্টকাট কি, প্রশ্নে যেই ভ্যালু বলবে, ধরো প্রশ্নে বললো কি, প্রশ্নে বললো 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে বলবো যেহেতু প্রশ্নে 1 মোল বলছে, যেহেতু প্রশ্নে 1 মোল বলছে তাহলে আমি বলবো কি 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে। যদি প্রশ্নে আমাকে বলতো যে 0.5 মোল বলতে, মোলারিটি বলতে কি বোঝায়, তখন আমি কি বলবো 0.5 মোল দ্রবীভূত থাকলে। অর্থাৎ এই দুইটা ফিক্সড রেখে প্রশ্নে আমাকে যেই ভ্যালুটা বলবে, প্রশ্নে আমাকে যদি 1 মোল বলে তাহলে আমি 1 মোল লিখবো এখানে, প্রশ্ন যদি আমাকে 0.5 মোল বলে তখন আমি 0.5 মোল লিখবো। দ্রব দ্রবীভূত থাকলে তখন ওই দ্রবণের বা ওই যৌগের মোলার দ্রবণ বা সামথিং যেটা বলবে নেক্সটে সেইটা আমি ব্যাখ্যা করে দিব। আচ্ছা, এবারে তাহলে আমরা তাহলে HCl-টা বুঝছি, এবারে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে কি বোঝায়, তাহলে আমরা যেটা বলছি ফিক্স থাকবে কে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা ফিক্স থাকবে 1 লিটার বা প্রতি লিটার দ্রবণের মধ্যে, এটাও ফিক্স থাকবে। যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তাহলে আমরা যদি বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, এই দুটো ফিক্স রেখেছি। 0.25 মোলার বলছে না, তার মানে কি 0.25 মোল, 0.25 মোলার তার মানে কি 0.25 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ বলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। এখন তুমি চাইলে এখানে আরো একটু কাজ করতে পারো যে 0.25 মোল মানে কি বলতো, মানে এই যে আণবিক ভর 40 না, 40কে 4 ভাগের 1 ভাগ, তার মানে কি 10 গ্রাম। তুমি মোল দিয়েও সংখ্যা দিতে পারো, আবার চাইলে পরিমাণ দিয়েও সংখ্যা দিতে পারো যে 40 ভাগ 0.25 সমান কত গ্রাম হচ্ছে 10 গ্রাম। অর্থাৎ আমরা এখানে 0.25 মোল লিখেছি, এই 0.25 মোলের পরিবর্তে আমরা লিখতে পারি 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কোনো 1 লিটার দ্রবণের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ বলতে পারবো। আচ্ছা, প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব কত দেখো। প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব কত। তাহলে মিথেন গ্যাসের খেয়াল করো মিথেন গ্যাসের মোলার আয়তন, যে কোনো গ্যাসের, মিথেন না যে কোনো গ্যাসের মোলার আয়তন কত 22.4 লিটার। প্রমাণ অবস্থায় STP-তে সেটা 22.4 লিটার। আর মিথেন গ্যাসের আণবিক ভর কত 16 গ্রাম, মিথেন গ্যাসের আণবিক ভর কত 16 গ্রাম। তাহলে ঘনত্ব D সমান কি হবে M/V। তাহলে M হচ্ছে বস্তুর ভর 16 গ্রাম
আর ভি হচ্ছে বস্তুর আয়তন 22.4 লিটার। ঘনত্ব সূত্র কি দেখো, আমরা জানি ঘনত্ব সূত্র ডি অথবা রো দ্বারা অনেকে প্রকাশ করা হয়। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এম হচ্ছে বস্তুর ভর 16 গ্রাম আর ভি হচ্ছে 22.4 লিটার। তাহলে মিথেন গ্যাসের ঘনত্ব কত? 0.71 গ্রাম পার লিটার। যেহেতু এই বস্তুর ভরকে গ্রামে প্রকাশ করতেছি, এটাকে লিটারে প্রকাশ করতেছি, সো মিথেন গ্যাসের ভর গ্রাম পার লিটার। আচ্ছা, প্রমাণ দ্রবণ কি? দেখো খেয়াল করো, প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণ এর ঘনমাত্রা পূর্বে থেকেই জানা থাকে। প্রমাণ দ্রবণ বলতে বোঝানো হয় যে দ্রবণের ঘনমাত্রা পূর্বে থেকেই জানা থাকে। এখানে এটাই বলতেছে যে প্রমাণ দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যার ঘনমাত্রা পূর্বে থেকেই জানা থাকে। এটি রাসায়নিক বিশ্লেষণ, বিশেষ করে টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করা হয়। তাছাড়াও প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায়। মানে ব্যাপারটা এরকম যে প্রমাণ দ্রবণ বলতে ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে, একটা অ্যাসিড ধরো একটা ক্ষার। তো যে কোনো অ্যাসিড বা ক্ষারের যে কোনো একটা ঘনমাত্রা তুমি আগে থেকেই জানো, ওই ঘনমাত্রাকে কাজে লাগিয়ে যেটার ঘনমাত্রা তুমি জানো না সেটা যেন তুমি বের করতে পারো। এখানে এক্সাম্পলটা দেখো তাহলে ভালো বোঝা যাবে যে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কেননা এই দ্রবণের ঘনমাত্রা পূর্বে থেকে জানা রয়েছে এবং এর সাহায্যে আয়তন মাত্রিক বিশ্লেষণ অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এখন এই যে সোডিয়াম কার্বনেটটা এখানে দেওয়া হয়েছে, এই সোডিয়াম কার্বনেটের সাথে ধরো তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হলো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা ধরো তুমি জানো না, তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে কাজে লাগিয়ে অবশ্যই ঘনমাত্রার সাথে আমাকে একটা আয়তন বলে দিতে হবে। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মানে জানা যেটা, সেই ঘনমাত্রাকে কাজে লাগিয়ে আমরা অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। সো আমরা মূলত প্রমাণ দ্রবণটা এরকম কোন একটা ঘনমাত্রা যদি অজানা হয়, তাহলে যেটার ঘনমাত্রা আমরা জানি সেখান থেকে কাজে লাগিয়ে যেটার ঘনমাত্রা জানি না সেটার ঘনমাত্রা আমরা বের করতে পারি। সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। তো সেমিমোলার মানে কি? যে এই দ্রবণের ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি। সেমি মানে কত? 1/2, দ্যাট মিনস 0.5। তো এখানে আগেই বলে দিচ্ছি যে এটাকে প্রমাণ দ্রবণ বলতেছি কেন, কারণ সেমি মোলার কথা বললে আমার মাথায় কিন্তু অন্য কোনো ঘনমাত্রা আসবে না, ঘনমাত্রা আসবে কত? 0.5 মোলার। তো এখানে এটাই বলতেছে যে যে দ্রবণের ঘনমাত্রা পূর্বে থেকেই জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। কোনো দ্রবণের প্রতি লিটারে সেমিমোল মানে 0.5 মোল দ্রব্য যদি দ্রবীত থাকে, সেই দ্রবণের ঘনমাত্রা হয় সেমিমোলার দ্রবণ। দেন বাকিটা তো আশা করতেছি তোমরা বুঝছো যে এইটা ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি। সেমি মানেই তো 0.5, যেটা আমরা আগে থেকেই জানি। সো যেহেতু এটা ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি, তাই আমরা এই ঘনমাত্রাকে আমরা প্রমাণ দ্রবণ হিসেবে বিবেচনা করতে পারবো। মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। সো মোলার দ্রবণ মানে কি? যে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোল। তো প্রতি লিটারে যদি আমরা 1 মোল দ্রব্য দ্রবীত করতে পারি তখন সেটা হবে কি? মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা এস এর মান কত হয়? মোল পার লিটার, যেহেতু এস এর ইউনিট মোল পার লিটার। সো 1 মোল দ্রব্য যদি আমরা দ্রবীত করি প্রতি লিটারের মধ্যে, তাহলে সেখানে ঘনমাত্রা হবে 1 মোলার, বা মোলারিটি আমরা বলতে পারি 1, এস এর মান হচ্ছে 1 হবে। এই জায়গাতে দেখে এটাও কিন্তু প্রমাণ দ্রবণ, কেননা তুমি এই যে মোলার দ্রবণ কথা শুনেই আমাদের মাথায় যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা কত আসবে? 1। তাহলে এটা আমাকে আর বলা লাগতেছে না বা বের করা লাগতেছে না, এটা আমি ওয়ার্ডটা শুনেই আমি আইডিয়া করতে পারতেছি যে হ্যাঁ এখানে এস এর ভ্যালু 1 হবে। সেমিমোলারে যেরকমটা 0.5 হয় বা ডেসিমোলারে যেরকম 0.1 হয়। সো এইভাবে প্রমাণ দ্রবণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভ্যালুগুলো, আমাদের যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় এখানে, সাংকেতিক যে শব্দগুলো ব্যবহার করি আমরা, সেই শব্দ থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তো এই জায়গাতে এটাই বলেছে যে আমাদের যে অ্যান্সারটুকু আমি তোমাদেরকে এখানে বললাম। নেক্সট দেখো সেম প্রশ্ন, মোলার দ্রবণ কি একটি প্রমাণ দ্রবণ? প্রশ্নটা এর আগের প্রশ্ন এবং এই প্রশ্নটি কাছাকাছি প্রশ্ন। একটা হচ্ছে যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, আর একটা প্রশ্ন হচ্ছে যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ হবে কি? দুটো একই অ্যান্সার, এক জায়গায় জাস্ট তোমাকে ফিক্স করে দিয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে, আর একটা জায়গায় জানতে চাচ্ছে যেটা আসলে হবে কি হবে না। সো অ্যান্সার কিন্তু সেম। এই যে আমরা যে 13 নম্বর প্রশ্নের জন্য যে অ্যান্সারটুকু ব্যাখ্যা করলাম, সেই অ্যান্সারটুকুই কিন্তু আমরা 14 নম্বর প্রশ্নের জন্য লিখতে পারবো। এখানে কোনো নতুন করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। ফার্স্ট আমরা বলবো ইয়েস যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ হবে, দেন আমরা বাকি ব্যাখ্যাটা লিখে দিব যে প্রতি লিটার দ্রবণে যদি আমরা 1 মোল দ্রব্য দ্রবীত রাখতে পারি তাহলে সেখান থেকে মোলার দ্রবণ তৈরি হয়। যেহেতু এটা ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি, এটা আমার প্রমাণ দ্রবণ হবে। আচ্ছা, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন? খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একে নর্মালি এম দ্বারা প্রকাশ করা হয়, বা আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে এস দিয়ে, আমাদের যে এসভিএম, আমাদের যে কারিকুলামের যে বই 9ম 10ম শ্রেণীর কেমিস্ট্রি, সেখানে কিন্তু আমাদের সূত্রের মধ্যে এস দ্বারা সেটাকে প্রকাশ করা হচ্ছে। এখানে কোনো কোনো ক্ষেত্রে তোমরা সেটাকে এম এরও ব্যবহার পাবা। আচ্ছা, নেক্সট দেখো, এখন তাপমাত্রার উপরে কেন নির্ভর করে? কারণ জানি আমরা তাপমাত্রা যত বাড়াবো তত আমার দ্রবণের আয়তনটা পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়লে দ্রবণের আয়তন বাড়বে। তাহলে এই যে আমরা তো প্রতি লিটার দ্রবণ বলে দিচ্ছি, তো তাপমাত্রার সাথে সেই আয়তনের সম্পর্কটা আমাকে তৈরি করে নিতে হবে। এজন্য বলা হয় যে যখন কোনো বস্তু তাপমাত্রা বাড়ানো হয় তখন সেখানে আমাকে অবশ্যই আয়তন পরিবর্তন হয়, এবং আমি যখন সংজ্ঞায়িত করব তখন অবশ্যই আমি তাপমাত্রার কথা মেনশন করে নেব। আর একটা ব্যাপার,
তাপমাত্রা বাড়ালে কিন্তু আমরা আয়তন বৃদ্ধি পাওয়াতে বস্তুর ডাব্লিউ যে অর্থাৎ যৌগের যে পরিমাণ ডাব্লিউ, সেই ডাব্লিউ কিন্তু আমরা বেশি অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 1 লিটার দ্রবণের পাত্রে যতটুকু চিনি, ফর এক্সাম্পল চিনি যতটুকু অ্যাড করতে পারবো, তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে কিন্তু আমরা আরও বেশি চিনি সেখানে বেশি অ্যাড করতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রার পরিবর্তন ঘটে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা আগে সব কিছু ফিক্স করে নিই, নির্দিষ্ট তাপমাত্রা এবং প্রতি লিটার দ্রবণ এটা ফিক্স করে নিয়েই আমাদের সেই মোলারিটির সংজ্ঞা দেওয়া হয়। আচ্ছা, সেম দেখো দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে কেন ব্যাখ্যা করে, যেটা বললাম যে আমাদের তাপমাত্রার সাথে ভি এর একটা রিলেশন রয়েছে, ভি বেড়ে যাচ্ছে, ভি বেড়ে গেলে কি ডাব্লিউ এর পরিমাণটাও বেড়ে যাবে, এখানে তাপমাত্রার আয়তনের উপর উল্লেখযোগ্য হারে পরিবর্তন হয়, ফলে দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে বোঝাচ্ছে যে দেখো কোনো পদার্থের এক মোলের যত সংখ্যক পরমাণু অণু আয়ন থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। কোনো পদার্থের এক মোলে নরমালি কতগুলো অণু থাকতে পারে? 6.023 10⁻23 এতটি অণু পরমাণু আয়ন থাকে, এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ যদি বলা হয় 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে, অ্যান্সারটি হবে কত? 6.023 10⁻23 এতটি অণু রয়েছে। ওকে, তো এটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড না, যদি প্রশ্ন করা হয় 1 মোল সোডিয়াম সমান কতটি পরমাণু, অ্যান্সার হবে 6.023 10⁻23 এতটি পরমাণু। 1 মোল কথার মানেই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার এবং সেই নাম্বারটি কত? 6.023 10⁻23। ওকে, তো তাহলে আমি আশা করতেছি তোমরা ষষ্ঠ অধ্যায়ের এই অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এগুলো আসলে সিমিলার টাইপের কোশ্চেন, বারবার রিপিট হবে, দেখবো একবার কার্বন ডাইঅক্সাইড থেকে আসবে, একবার অক্সিজেন থেকে আসবে, একবার মিথেন গ্যাস থেকে আসবে। সবগুলো অ্যান্সার পড়ার দরকার নাই, জাস্ট প্রসেসটা বুঝতে হবে যে আমাকে এখানে কি কি ফিক্সড রাখতে হবে, কি কি চেঞ্জ করতে হবে। সো যেগুলো ফিক্সড রাখা সেগুলো তো আমি পাল্টাবো না, সকল গ্যাসের জন্য ঠিক সেমই থাকবে। যেগুলো চেঞ্জ হওয়ার আমি পার্টিকুলার যখন আমার কাছে আসবে তখন আমি ওই গ্যাসের চিন্তা করে যেটা অ্যান্সার হয় সেটা। তো তাহলে আজকে এই পর্যন্তই, এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে, আবার আমরা আরও এক্সট্রা ষষ্ঠ অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।